তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লাইব্রেরি ক্যাটালগিং ও গ্রন্থাগার সূচীকরণ সম্পর্কে, যা গ্রন্থাগার বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অর্থাৎ প্রত্যেকটি গ্রন্থাগারের ক্ষেত্রেই গ্রন্থাগার সূচীকরণ অবশ্যই প্রয়োজন। তো আমরা আলোচনা করব গ্রন্থাগার সূচীকরণ বলতে কী বুঝো, এর উদ্দেশ্য, কার্যাবলী, বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো আমরা এখন দেখে নিচ্ছি, ক্যাটালগ শব্দের অর্থ হচ্ছে বিশেষ রীতি, পদ্ধতি বা বিধান অনুসারে যুক্তিপূর্ণ পদ্ধতিতে বিষয়বস্তুর বিন্যাস। তো আমাদের গ্রন্থাগার বিজ্ঞানের জনক ডক্টর এস.আর. রঙ্গনাথনের মতে ক্যাটালগ হলো গ্রন্থাগার সম্পদের সামগ্রিক পরিচয় সমন্বিত বিজ্ঞানসম্মতভাবে প্রস্তুত তথ্য নির্দেশিকা, অর্থাৎ ক্যাটালগ বা সূচি। তো এরপর আমরা চলে আসছি ক্যাটালগিং বা সূচীকরণ। সূচীকরণ বা ক্যাটালগিং কী? তো সূচি প্রস্তুত করার কাজকেই সাধারণত সূচীকরণ বা ক্যাটালগিং বলা হয়। সূচি পাঠক বা ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী গ্রন্থাগার সম্পদের তথ্য নির্দেশিকা, কার্যকারী, অফিস রেকর্ড ও সূচি প্রস্তুত করার অর্থ হচ্ছে সূচি এন্ট্রি প্রস্তুত করার কাজ, আর সেই এন্ট্রিগুলিকে বিন্যাসের কাজ করে। তো আমরা এখন দেখে নেব সূচীকরণ করতে গেলে সাধারণত কি কি কাজ করতে হয়, গ্রন্থাগার সূচির কাজ কি, গ্রন্থাগারের যে সূচি থাকে তার কাজ কি। যেমন গ্রন্থাগারে সংরক্ষিত সকল উপাদান সম্পূর্ণভাবে বর্ণনা করা ও নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বিন্যাস করা গ্রন্থাগার সূচির মূল কাজ। দ্বিতীয়ত, বিন্যস্ত পুস্তককে অনুসন্ধানে পাঠকবর্গকে গ্রন্থাগার সূচি সাহায্য করে। এছাড়াও স্বল্প সময়ে পাঠককে যথাযথ তথ্য সরবরাহ করে গ্রন্থাগারের উপর নির্ভরশীল করে তোলাই গ্রন্থাগার সূচির মূল কাজ। এরপর জেনে নেওয়া যাক গ্রন্থাগারের সূচীকরণ বিভাগের কার্যক্রমটি কিভাবে হয়। গ্রন্থাগারে বই ক্রয়, উপহারপ্রাপ্ত অর্থাৎ বিনিময়প্রাপ্ত গ্রন্থসমূহগুলিকে গ্রন্থাগারে আসার পর সেগুলি পরিলেখ খাতা অর্থাৎ অ্যাক্সেশন রেজিস্টারে অ্যাক্সেশন নম্বর দিয়ে সহযোগে লিপিবদ্ধ করা হয়। হয়ে আসার পর আগত গ্রন্থগুলিকে বর্গীকরণ ও কল নাম্বার নির্ধারণ করা হয়। এরপর বর্গীকরণের পর প্রতিটি গ্রন্থের মুখ্য এন্ট্রি অর্থাৎ মেন এন্ট্রি, অতিরিক্ত এন্ট্রি অর্থাৎ অ্যাডেড এন্ট্রি ও রেফারেন্স কার্ড প্রস্তুত করা হয়। এরপর সেগুলিকে সেলফ লিস্ট এন্ট্রি প্রস্তুত করা অথবা একই আখ্যার পরবর্তী কপি হলে সেলফ লিস্ট এন্ট্রিতে পরিলেখ খাতায় তা রেকর্ড করে রাখা। তারপর সূচির বিভিন্ন অংশের নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী এন্ট্রিগুলিকে বিন্যাস করা, এন্ট্রির বর্গীকরণ নম্বর অনুযায়ী বিন্যাস করা, গ্রন্থের পুটে অর্থাৎ গ্রন্থের স্পাইনে কল নাম্বারের লেবেল লাগানো, গ্রন্থের গোপনীয় পৃষ্ঠাতে অর্থাৎ যে লাইব্রেরিতে যে গোপনীয় পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠাতে পরিগ্রহণ সংখ্যা, অ্যাক্সেশন নাম্বার লিপিবদ্ধ করা এবং গ্রন্থাগারের যে স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্প গ্রন্থাগারের বইয়ের বিভিন্ন জায়গায় লাগানো হয় সেই স্ট্যাম্প লাগানো এবং গ্রন্থগুলিতে ডেট লেবেল লাগানো, বুক প্যাকেট লাগানো এবং বুক কার্ড প্রস্তুত করা। এরপর চলে আসছি উপযুক্ত কাজসমূহ সম্পূর্ণ হলে স্টক রুমে পাঠানো। গ্রন্থাগারের বিভিন্ন কাজ এইভাবেই করা হয়। তো এখন গ্রন্থাগারে সাধারণত অনলাইনের মাধ্যমে হয়ে গেছে, যা কাজটি খুব সহজেই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। সেই জন্য গ্রন্থাগারিকদের বা গ্রন্থাগার কর্মীদের এই কাজ অনেকটা সহজ হয়ে গেছে আগের থেকে। এরপর চলে আসছি গ্রন্থাগারের সূচীকরণ বিভাগে সূচীকরণের যে কাজটি করবে তার গুণাবলী এবং প্রয়োজনীয়তা কী। গ্রন্থাগারে সূচীকরণের কাজ যারা করেন তাদের কোনো এক বা একাধিক বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক এবং বৃত্তিমূলক শিক্ষা আবশ্যক এবং লাইব্রেরি সায়েন্সে অবশ্যই তার ডিগ্রি থাকতে হবে। তাদের সামগ্রিকভাবে গ্রন্থজগৎ এবং সাম্প্রতিক প্রকাশনার নীতি সম্পর্কে তাদের অবশ্যই ধারণা থাকতে হবে। স্মৃতিশক্তি তাদের যোগ্যতা বৃদ্ধির সহায়ক হবে। এখনও পর্যন্ত আমরা সূচীকরণের প্রয়োজনীয়তা, সূচীকরণ কী, সূচীকরণের উদ্দেশ্য এবং সূচীকরণ গ্রন্থাগারে কীভাবে হয় সেই সম্পর্কে জানলাম। তো এরপর আমাদের জানার প্রয়োজন আছে সূচীকরণ বা ক্যাটালগ কোড। একটা নির্দিষ্ট কোডের মাধ্যমে গ্রন্থাগারে সূচীকরণ বা ক্যাটালগ কোডটি প্রস্তুত করা হয়।
তো সেই কোডটি সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া প্রয়োজন আছে। যেমন সূচি বা ক্যাটালগ কোড বলতে কী বোঝো? কোড কথাটির আক্ষরিক অর্থ হলো সংহতি, বিধি বা নিয়মাবলী। সূচি বা ক্যাটালগ প্রস্তুত করার বিভিন্ন সমস্যা ও জটিলতা নিরসন করার জন্য এবং নতুন নতুন সমস্যা সমাধানের জন্য স্বভাবত একটা দিক নির্দেশ বা নিয়মবিধির প্রয়োজনীয়তা অনুভূত হয়। আর এই নিয়মাবলী বা বিধিযুক্ত ক্যাটালগ প্রস্তুতিতে সাহায্যকারী সংহিতাকেই বলা হয় ক্যাটালগ কোড। যেমন আছে বিএমসি, সিসিসি, এএলএ, এএলএ, ভিসি, এছাড়াও আছে এএসিআর, এএসিআর2, আরডিসি। বিভিন্ন ধরনের ক্যাটালগ কোড আমাদের প্রকাশিত হয়েছে অল ওভার ওয়ার্ল্ডে। তো আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি প্রযোজ্য এএসিআর এখন আমাদের গ্রন্থাগারগুলিতে এই কোডটি ব্যবহার করে চলেছে। তো আমরা এখন দেখে নেব সূচি বা ক্যাটালগ কোডের প্রয়োজনীয়তা কী। যেমন ক্যাটালগ প্রস্তুত করার বিভিন্ন সমস্যা ও জটিলতা সমাধানের জন্য ক্যাটালগ কোডের প্রয়োজন হয়। এছাড়া ক্যাটালগ কোড সমস্ত গ্রন্থাগারে একই নিয়ম মেনে চলে, ফলে সূচীকরণের কাজে একটা সমতা আসে। বিভিন্ন গ্রন্থাগারে একই নিয়মে সূচি তৈরি করা হলে ব্যবহারকারী একই রকম সূচি দেখতে অভ্যস্ত হবেন এবং ব্যবহারের পদ্ধতি সহজবোধ্য হবে। গ্রন্থাগারে যে কোনো সূচীকরণের কাজ করলে একই বিধি মেনে চলতে হয়, ফলে সূচীকরণের কাজে একটা সমন্বয় রক্ষা করা যায়। সাধারণত সূচীকরণ বা ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করতে গেলে সাধারণত যে নিয়মকানুনের মধ্যে আসতে হয়, যেমন সূচি সামগ্রী হবে গ্রন্থাগারের যাবতীয় সংগ্রহের তথ্য সঞ্চয় ও তথ্য নির্দেশিকা। গ্রন্থাগারে প্রতিটি গ্রন্থ অথবা উপাদানকে একক হিসাবে ধরে সেই গ্রন্থ উপাদানকে বিবরণমূলক পরিচয় সূচক তথ্য সমষ্টিকে এন্ট্রি বলেন। যেমন আমাদের এখানে বিভিন্ন এন্ট্রির প্রয়োজন হয়। তো আমরা এখানে দেখে নেব এন্ট্রি টাইপ অফ এন্ট্রিগুলি। এন্ট্রি সাধারণত 3 প্রকারের হয়। মেন এন্ট্রি অর্থাৎ মুখ্য সংলেখ, অ্যাডেড এন্ট্রি অর্থাৎ অতিরিক্ত সংলেখ, তৃতীয়ত হচ্ছে সাবজেক্ট এন্ট্রি অর্থাৎ বিষয় শীর্ষক সংলেখ। অর্থাৎ গ্রন্থাগারে এন্ট্রি করতে গেলে মুখ্য সংলেখ বা শীর্ষক অতিরিক্ত এন্ট্রি প্রস্তুত করার সাধারণ কিছু নিয়ম আছে। মেন এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি প্রস্তুত করার একটা সাধারণ নিয়ম আছে। সেই নিয়মগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেব। যদিও এগুলির প্র্যাকটিক্যাল আলোচনার প্রয়োজন আছে, তবুও আমি যতটুকু পারি এখানে চেষ্টা করছি। মুখ্য এন্ট্রি, শীর্ষক ও অতিরিক্ত এন্ট্রি প্রস্তুত করার সাধারণ নিয়মগুলি আছে সেগুলি হলো, যদি একটি গ্রন্থাগারের একজন গ্রন্থাগার হলে তার নামে শীর্ষক হবে এবং গ্রন্থ নাম দিয়ে অতিরিক্ত এন্ট্রি করা যাবে। অর্থাৎ ধরুন যদি কোনো একটি গ্রন্থাগারের একটি নাম থাকে এবং শীর্ষক থাকে, তাহলে গ্রন্থ নাম দিয়ে অতিরিক্ত এন্ট্রি করা হবে। তৃতীয়ত, যদি দুজন গ্রন্থাগার থাকে, মানে দুজন লেখক যদি থাকে, তাহলে গ্রন্থকারের নামেই শীর্ষক হবে এবং দ্বিতীয় গ্রন্থাগারের নামে গ্রন্থ নাম দিয়ে অতিরিক্ত এন্ট্রি করা যাবে। এরপর যদি 3 জন গ্রন্থাগার হলে প্রথম বা প্রধান মুখ্য গ্রন্থাগারের নামে শীর্ষক হবে এবং অপর গ্রন্থাগারের বা গ্রন্থ নাম দিয়ে অতিরিক্ত এন্ট্রি করা যাবে। তো এগুলি উদাহরণ সহ আলোচনা করার প্রয়োজন আছে। তো আমি এখন এই মুহূর্তেই জাস্ট তোমাদের সঙ্গে একটা আলোচনা করছি। পরবর্তীকালে যদি সম্ভব হয় আমি তোমাদের গ্রাফিক্সের মাধ্যমে সমস্ত বিষয়টি দেখানোর চেষ্টা করব। যদি 3 জনের অধিক গ্রন্থাগার হলে গ্রন্থ নাম বা আখ্যা দিয়ে শীর্ষক হবে। প্রথমে গ্রন্থাগার দিয়ে অতিরিক্ত এন্ট্রি শীর্ষক করা যেতে পারে। অর্থাৎ ছদ্মনাম দিয়ে যদি কোনো বই প্রকাশিত হয়, তাহলে গ্রন্থাগার শীর্ষক হবে ছদ্মনাম দিয়ে। তো এরপর চলে আসছি সাধারণত মুখ্য সংলেখ বা মেন এন্ট্রির কাজ কী। মুখ্য সংলেখ বা মেন এন্ট্রির কাজ, পাঠক বা ব্যবহারকারীরা সাধারণত প্রথমেই মুখ্য এন্ট্রির সন্ধান করেন। অর্থাৎ গ্রন্থাগারে কোনো ব্যবহারকারী প্রথমত যে মুখ্য এন্ট্রি দিয়েই তার গ্রন্থকে সার্চ করেন। প্রয়োজনীয় তথ্য নির্দেশ মুখ্য এন্ট্রির মাধ্যমেই তিনি সংগ্রহ করতে পারেন, কারণ একমাত্র মুখ্য এন্ট্রিতেই গ্রন্থের সমস্ত সম্পূর্ণ তথ্য থাকে। যেমন একটি গ্রন্থাগারে মুখ্য এন্ট্রি প্রধানত 3টি ভূমিকা পালন করে। যেমন একক গ্রন্থের বহিরঙ্গ ও অন্তরঙ্গ যাবতীয় তথ্যের সার্বিক বিবরণ দেওয়া থাকে। যেমন মেন এন্ট্রিতে একটি গ্রন্থের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত তথ্য
মেন এন্ট্রিতে দেওয়া থাকে। একইভাবে প্রস্তুত করা হয় মুখ্য এন্ট্রিগুলি সম্মিলিতভাবে গ্রন্থাগারের সামগ্রিক সংগ্রহের পরিচয়। এছাড়াও গ্রন্থাগারে রক্ষিত গ্রন্থগুলির আপেক্ষিক অবস্থানের স্থান নির্ণয় করা, মানে গ্রন্থটি গ্রন্থাগারে কোন জায়গায় আছে তার স্থান নির্ণয় করা হয় এই মুখ্য এন্ট্রির মাধ্যমে। এছাড়াও প্রথমে মুখ্য এন্ট্রির সন্ধান করেন এবং প্রয়োজনীয় তথ্য নির্দেশ মুখ্য এন্ট্রির মাধ্যমে যদি না করেন তখন পরের স্টেপে তাকে যেতে হয়। যেমন এরপর আসছি অ্যাডেড এন্ট্রি। মুখ্য এন্ট্রির পর অ্যাডেড এন্ট্রি করা হয়। অতিরিক্ত এন্ট্রির গঠন বিন্যাস মুখ্য এন্ট্রির অনুরূপ। মুখ্য এন্ট্রিটি যেভাবেই নির্মাণ করা হয় সে একইভাবে অ্যাডেড এন্ট্রি করা হয়। তো এই এন্ট্রির শীর্ষক দ্বিতীয় লিখন সীমা থেকে শুরু করা হয়। একাধিক লাইনের প্রয়োজন হলে প্রথম লিখন সীমা পর্যন্ত লিপিবদ্ধ হয় ও অতিরিক্ত এন্ট্রির গঠন বিন্যাস বিভিন্নভাবে নির্ণয় করা হয়। তো এখানে এটা একটা আলোচনার মানে বিস্তারিত আলোচনার বিষয়, তো এই কম সময়ের মধ্যে যদিও সম্ভব নয়, আমি জাস্ট টাচ করে ছেড়ে দিচ্ছি। এরপর চলে আসছি রেফারেন্স এন্ট্রি। এটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক রেফারেন্স এন্ট্রি বলতে কী বোঝায়। সূচি বা ক্যাটালগ প্রস্তুতের পর বর্ণানুক্রমিক বিন্যাসের ক্ষেত্রে অসুবিধা দূর করার জন্য বর্ণানুক্রমিক বিন্যাসকে অধিকতর কার্যকারী করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় তা রেফারেন্স বা সংযোগ সূত্র স্থাপন নামে পরিচিত। রেফারেন্সের সংজ্ঞা হচ্ছে এ ডাইরেক্টরি ফ্রম ওয়ান হেডিং অর ওয়ান এন্ট্রি টু অ্যানাদার। যেমন এখানে রেফারেন্স এন্ট্রি এর বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন রেফারেন্স এন্ট্রি হচ্ছে সুনির্দিষ্ট রেফারেন্স ও সাধারণ রেফারেন্স, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। সুনির্দিষ্ট রেফারেন্সের মাধ্যমে আবার আরও দেখুন রেফারেন্স, আবার এছাড়াও আরও দেখুন রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন ভাগ আছে। তো এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে, যা এই কম সময়ের মধ্যে সম্ভব নয়। তো পরবর্তীকালে যদি সম্ভব হয় আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো। এরপর চলে আসছি তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে, মানে কিভাবে তথ্য লিপিবদ্ধ করা হয়, মানে এন্ট্রি তৈরি করা হয় সেই সম্পর্কে একটা একটা ধারণা তোমাদের দিচ্ছি। তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে মুখ্য এন্ট্রিতে শীর্ষক লিপিবদ্ধ করা হয় প্রথম লিখন সীমা থেকে, অর্থাৎ ফার্স্ট ইন্ডেন্টেশন থেকে শুরু করে। অতিরিক্ত এন্ট্রির ক্ষেত্রে তথ্য লিপিবদ্ধ করা হয় দ্বিতীয় লিখন সীমা থেকে। এবং মুখ্য এন্ট্রি যদি কার্ডে লিপিবদ্ধ করা হয় তবে সেই কার্ডের বিপরীত দিকে সেই গ্রন্থের জন্যই কৃত অতিরিক্ত এন্ট্রি বা বিষয় শীর্ষক এন্ট্রিগুলি তথ্য সংকেত পেন্সিলে লিপিবদ্ধ থাকে। এই তথ্য সংকেতকেই সাধারণত ট্রেসিং বলা হয়। ট্রেসিংটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে গ্রন্থাগার থেকে গ্রন্থ বাতিল করা হয় তবে মুখ্য এন্ট্রির সঙ্গে সবগুলি এন্ট্রি অতিরিক্ত বিষয় শীর্ষক এন্ট্রি বাতিল করতে হয়। অর্থাৎ মুখ্য এন্ট্রিতে যে তথ্য থাকে তা গ্রহণ করা হয় সাধারণত টাইটেল পেজ থেকে বা আখ্যাপত্র থেকে। গ্রন্থাগারে যে গ্রন্থ আসে, গ্রন্থ আসার পর সেই গ্রন্থের টাইটেল পেজ থেকে মুখ্য এন্ট্রির জন্য সমস্ত তথ্য সংগ্রহ করতে হয়। এই আখ্যাপত্রের সামনের দিকে রেক্টো এবং বিপরীত দিকে ভার্স যেসব তথ্য মুদ্রিত থাকে সেই সব তথ্যকে ভিত্তি করেই মুখ্য এন্ট্রির তথ্য নির্ধারিত হয়। অতিরিক্ত তথ্যের জন্য গ্রন্থের অন্যান্য অংশ যেমন মুখবন্ধ, ভূমিকা, সূচিপত্র প্রভৃতি বিষয় পর্যালোচনা করার পর তা সংগ্রহ করা হয়। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম মুখ্য সংলেখের বিভিন্ন তথ্য নিয়ে। তো আমরা একবার দেখে নিই ক্যাটালগ কার্ডের এন্ট্রি বা ক্যাটালগ কার্ড কীভাবে প্রস্তুত করা হয়। যেমন ক্যাটালগ কার্ডের আকার সাধারণত হয় 5x3। কার্ডের শীর্ষক থাকে 1 ইঞ্চি নিচে ভূমির সমান্তরালে একটি সরু লাল রেখা থাকে। তো এই লাল রেখার নিচে সমান্তরাল কয়েকটি হালকা নীল রেখা থাকে। এই রেখাগুলি এন্ট্রি লিপিবদ্ধ করার লাইন ঠিক করে। তো এখানে ফার্স্ট ইন্ডেন্টেশন, সেকেন্ড ইন্ডেন্টেশন বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে তো নির্ণয় করা হয়। তো এগুলি তোমরা টেক্সট বইগুলি যদি ভালো করে পড়ো তাহলে সমস্ত কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো সূচীকরণের প্রস্তুত করার ক্ষেত্রে 8টি এরিয়া ASCR এর যে নিয়ম আছে দ্বিতীয় সংস্করণ অনুযায়ী তার মোটামুটি 8টি নিয়ম আছে। সেই 8টি নিয়মকে সুনির্দিষ্টভাবে ফলো করে একটি ক্যাটালগ কার্ড প্রস্তুত করা হয়। যেমন আমি এখানে বলে দিচ্ছি যে নিয়মগুলির কথা বলা হয়েছে সেগুলি আমি বলে দিচ্ছি। যেমন প্রথমত আছে আখ্যা ও লেখকের দায়িত্ব সংক্রান্ত ক্ষেত্র। তো আখ্যা ও লেখকের দায়িত্ব সংক্রান্ত ক্ষেত্র এটি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে।
এরপর চলে আসছি সংস্করণ সম্পর্কিত ক্ষেত্র। তৃতীয়ত আছে প্রকাশনার রূপ, প্রকাশনা, বিশিষ্ট বিবরণমূলক ক্ষেত্র, অর্থাৎ ম্যাটেরিয়ালস অর টাইপ, পাবলিকেশন, স্পেসিফিকেশন, ডিটেলস, অর্থাৎ সামগ্রীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ক্ষেত্র। এরপর চতুর্থ আছে প্রকাশনা, পরিবেশনা ইত্যাদির ক্ষেত্র। পঞ্চমে আছে বহিরাঙ্গিক বিবরণমূলক ক্ষেত্র। ষষ্ঠে আছে গ্রন্থমালা ক্ষেত্র অর্থাৎ সিরিজ। সাতে আছে টিকা। আটে আছে প্রামাণ্য সংখ্যা অর্থাৎ প্রাপ্তি সংক্রান্ত ক্ষেত্র, অর্থাৎ আইএসবি বা আইএসবিডির নাম্বার, বিভিন্ন ধরনের যে নাম্বার সেগুলি সম্পর্কিত। তো এই 8টি এরিয়া সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবেই যদি তুমি মেনে চলো তাহলে একটি সুনির্দিষ্ট ক্যাটালগ কার্ড তৈরি করতে পারবে। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যে টেক্সট বই আছে, ক্যাটালগিংয়ের যে টেক্সট বই আছে, সেই টেক্সট বইগুলি খুব ভালোভাবে মন দিয়ে পড়ো। তোমরা সম্পূর্ণভাবে এই কাভার করতে পারবে। এসএসসি লাইব্রেরিয়ান পরীক্ষায় যদিও তোমাদের প্র্যাকটিক্যালি কিছু আসে না, কিন্তু ইন্টারভিউ এই প্র্যাকটিক্যালি কোশ্চেনগুলি অবশ্যই আসতে পারে, যা তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল তোমাদের জানতেই হবে, যা বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের ফেস করতে হবে। থিওরিক্যাল পরীক্ষার মাধ্যমে যদি ফেস না করতে হয়, তাই তোমাদের এই টেক্সট বইগুলি তোমাদের খুব ভালোভাবে সাহায্য করবে। এছাড়াও যে যেখানে গাইড নিচ্ছ সেইখানে স্যারদের সঙ্গে আলোচনা করো, ভালোভাবে জানতে পারবে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে জার্নাল, নেট, বিভিন্ন সার্চ করে তোমরাও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারো। তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম ক্যাটালগিং সম্পর্কে। পরবর্তীকালে আরও অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।